কথা বলেছিলাম। এরপরে আমরা হচ্ছে আম, কি বলে ফর্ম নিয়ে কথা বলার কথা ছিল, তাই না? আচ্ছা, আমরা গতদিন ইমেজ ইমেজ দেখতে যে আমরা ফাইল পাথ নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম, তাই না? তো এখানে দেখেন সেই ব্যাপারগুলো এখানে আছে, এই যে ফাইল পাথ দেখতে পাচ্ছেন না? এই ফাইল পাতে আসলে আপনারা সেই ব্যাপারগুলো দেখতে পারবেন, যে সাপোজ আমরা যেটা বলতেছিলাম যে যদি একই ডিরেক্টরিতে থাকে, এখানে দেখেন সব লেখা আছে যে দ্য পিকচার ডট জেপিজি এই ফাইল ইজ লোকেটেড ইন দ্য সেম ফোল্ডার অ্যাজ দ্য কারেন্ট পেজ। আমি যে পেজ থেকে ইমেজটা কল করতেছি সেই পেজটা আর এই ছবিটাই একই লোকেশনে আছে। ঠিক আছে, তখন আমি শুধু নাম বলতে পারবো। যদি ইমেজ নামে ফোল্ডারের ভিতরে থাকে তখন আমি এভাবে বলতে পারবো। ঠিক আছে, আর কি বলছে, ইজ লোকেটেড ইন দ্য ইমেজ ফোল্ডার অ্যাট দ্য রুট অফ দ্য কারেন্ট ওয়েভ। এটা যদি মানে আমি অনেক কিছু অনেক ফোল্ডারের ভিতরে থাকতে পারি, আমি যেখান থেকে এই ইমেজটাকে কল করছি সেইটা দেখা গেল অনেক ভিতরে থাকতে পারে অনেক কিছুর, কিন্তু ইমেজটা যদি একবারে রুটে থাকে তখন আমি শুধু স্ল্যাশ দেব। তার মানে এটা মিন করবে যে আমার রুট যে ডিরেক্টরি তার ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে। ঠিক আছে, এইটার মিনস করবে কি, রুট ডিরেক্টরি, মানে একবারে টপ লেভেলে। ঠিক আছে, আর ডাবল ডট নিয়ে তো আমরা কথা বলেছি, যে ডাবল ডট বলতে বোঝাচ্ছে যে আমরা যখন ব্যাকে যাইতে চাবো বা একটা লেভেল উপরে যাইতে চাবো তখন হলো আমাদের ডাবল ডট দিতে হবে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমাদের তখন দরকার হবে যখন আমরা অন্য কোনো পেজকে আলাদা কোনো পেজকে আমাদের পেজের সাথে কানেক্ট করাবো। তখন তখন যখন আমরা হচ্ছে ইমেজকে লোড করাবো, তখন যখন আমি গতদিন বলেছিলাম যখন আমরা স্টাইল শিট মানে কোনো সিএসএসকে কানেক্ট করব তখন আমরা এভাবে করব। আবার যখন আমরা জাভাস্ক্রিপ্টকে লোড করাবো তখনও আমরা এভাবে এই একই ওয়েতে আমরা এটা কানেক্ট করাবো। ঠিক আছে, তাহলে আপনারা এটা একটু পড়ে নেবেন। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, টেবিল। তো টেবিলে আমরা সেদিন দেখতেছিলাম যে আমাদের টেবিল তৈরি করতে গেলে আমাদের একটা ক্লাস একটা ট্যাগ নিতে হয় যেটার নাম হলো টেবিল। তো টেবিলের ভিতরে সাধারণত আমাদের দুইটা জিনিস দিয়ে টেবিল তৈরি হয়। সেটা হলো একটা অবশ্যই রো থাকতে হবে এবং রোর ভিতরে কলাম থাকতে হবে। ঠিক আছে, তো আগে হলো আমাদের এই মামুনি সাউন্ড কমাও। তাহলে আমাদের হচ্ছে আগের রো নিতে হবে, তো রোর ভিতরে তারপরে আমাদের কলাম তৈরি করতে হবে। তো আমরা যদি এটাকে দেখি, আমরা একটা রো তৈরি করার জন্য টি আর একটা ট্যাগ ইউজ করব। তো তার ভিতরে আমরা কলাম তৈরি করার জন্য টিডি ইউজ করব। কিন্তু যদি আমরা চাই যে আমরা এটাকে হেডিং আকারে ট্রিট করব, যেন এটা একটু বোল্ড হয়ে যায় ডিফল্ট বা এগুলো মাঝখানে আসে, তো সেগুলো তখন আমরা টিএইচ ইউজ করব, যাতে এটাকে বলা হবে টেবিল হেডিং, আর বাদ বাকিগুলোতে আমরা টিডি দিয়ে ট্রিট করব। তাহলে দেখেন আমাদের যতগুলো রো প্রয়োজন আমরা শুধু টিআরটাকে যদি আমরা কি বলে বাড়াই দিই তখন হচ্ছে আমাদের এই কলামগুলো ডেটাগুলো বেশি হয়ে যাবে। এখন আজকে আমরা যে জিনিসটা দেখতে চাবো সেটা হলো যে এটা যদি আমরা সিম্পলি চিন্তা করি, আমরা এখন যে টেবিলের কথা বলতেছি, আমরা এখন যে টেবিলের কথা বলতেছি ধরে নিলাম, টেবিল যা হচ্ছে ধরে নিলাম সেই টেবিলটাই এরকম। সেই টেবিলটা যদি এরকম সিম্পল যেরকম টেবিল হয় সেরকম, তাই না? আমরা এখনও যেটা কাজ করতেছি ধরে নিচ্ছি আমাদের সেটা টেবিলটা এরকম হবে। কিন্তু যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, কিভাবে আমি দেখাচ্ছি। যদি আমরা একটা টেবিলকে এভাবে চিন্তা করি যে টেবিলটা এরকম,
আমরা চিন্তা করলাম আমাদের একটা টেবিল, সেই টেবিলটা এরকম। আচ্ছা, তাহলে আমাদের হলো, যদি আমরা ভাবি যে টেবিলটা এরকম, আর আরো একটু যদি করি এরকম, আবার যদি বলি এখন বলেন আমরা যদি এরকম একটা টেবিলের কথা চিন্তা করি তখন আমরা কিভাবে বানাবো, তাই না? মনে করেন আমার একটা টেবিল ড্র করতে হবে, যে টেবিলটার এরকম ভাবে হবে। তাহলে এখানে রো আছে কয়টা আর কলাম আছে কয়টা, টোটাল বলেন তো? আপনারা কি কয়টা? 4টা। অন্য কেউ? কয়টা রো আর কয়টা কলাম আছে? 6টা। দেখেন আমি একটু কাউন্ট করতেছি। আমাদের এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা, এই একটা, আর একটা, ঠিক আছে না? তাহলে কয়টা রো হলো? 5টা। আর যদি আমরা কলামটা কাউন্ট করি তাহলে দেখেন 3টা, এই একটা, এই একটা, মানে এই সোজা যেটা আর কি, এই একটা আর এই একটা, ঠিক আছে না? কিন্তু এখানে আমরা যদি একটু দেখি যে আমাদের কিছু কিছু কলাম এবং কিছু কিছু রোতে একটু প্রবলেম আছে, যেটা আমরা আগে যেভাবে করতেছিলাম ওইভাবে করতে পারবো না, আমাদের কিছু কয়েক জায়গায় চেঞ্জ করতে হবে। তাহলে এটার জন্য আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা একটু দেখি। এখন আমি এই জিনিসটাকে যদি মডিফাই করি আগের ক্লাস কোডটাকে, আচ্ছা এখানে লিখি টেবল। টেবল তো আমাদের টেবিল বানাতে গেলে টেবিল তো দিতেই হবে, তার ভিতরে আমাদের টিআর নিতে হবে। আচ্ছা তাহলে আমাদের এখানে টিআর কয়টা আছে? 5টা, তাই না? আর কলাম আছে কয়টা? 3টা। তাহলে আমি একটা টিআর এর ভিতরে কয়টা টিডি নেব? 3টা নিলাম, ঠিক আছে না? তাহলে আমরা হচ্ছে 3টা টিডি নিলাম, মানে 3টা কলাম হলো, সেটা একটা রোর ভিতরে। তাহলে এরকম রো আমার আরো কয়টা আছে? আরো 4টা আছে। কয়টা হলো? আচ্ছা এখানে একটা বর্ডার দিয়ে দিলে বোঝা যাবে। আচ্ছা যদি আমরা এটা দেখি অনেক ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা আমাদের একটু বড় করে নিই। এগুলো আমরা পরে দেখতেছি, সমস্যা নেই।
আচ্ছা, একটু ছোট হলো, সেটার কারণ হলো আমরা এখানে একটা ওয়াইড দিয়ে দিই। আমরা কিন্তু এক প্রকার সিএসএসই লিখতেছি, ঠিক আছে। ওয়াইড দিলাম 500 পিক্সেল। আচ্ছা, দেখা যাচ্ছে কি? এটাকে 0 করে দিই। এখন একটু ভালো দেখা যাচ্ছে কি আগের থেকে? মানে এই জন্য জিজ্ঞাসা করতেছি যে দেখা যাচ্ছে কিনা, কারণ আমরা যখন ওইটা মার্চ করব তখন বুঝতে পারেন কিনা সেজন্যই শুনতেছি। ঠিক আছে, তাহলে আর একটু প্যাডিংটা বাড়াই দিই, একটু বড় হোক। এখন ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখেন আমরা আগে যেমন সচরাচর যে টেবিলটা আমরা চিন্তা করি বা টেবিল যেরকম হয় আমরা সেরকম একটা টেবিল ক্রিয়েট করতে পারছি, কিন্তু আমাদের এই টেবিলটাতে আরও কিছু কাজ করতে হবে। যেমন আমরা এই টেবিল অনুযায়ী রো কলাম যে কয়টা আছে আমরা সেই কয়টা নিয়ে নিয়েছি, কিন্তু এখন ব্যাপার হলো আমাদের এই সবগুলো রো এবং সবগুলো কলাম একইভাবে নেই, একটু অন্যরকম ওয়েতে অর্গানাইজ করা। তো আমরা সেভাবে চেষ্টা করব। দেখেন, প্রথমেই যে রোটা আছে, যে দুইটা রো, সেই দুইটা রো মার্জ হয়ে আছে, তাই না? এই দুইটার এটাও একটা তো রো ছিল আর এটাও একটা রো ছিল, কিন্তু এই দুটো রো একসাথে মার্জ হয়ে আছে। তার মানে আমি প্রথম রোটাকে যদি বলতে পারি যে তুমি প্রথম রোটা দুইটা রোর জায়গা নিয়ে থাকবা, তাহলেই তো ব্যাপারটা সলভ হয়, তাই না? মানে আমি এই রোকে বললাম যে তুমি নিচে সহ দুইটা রোর জায়গা নিয়ে থাকবা, তাহলে এই রোটা দুটোর জায়গা নিলেই তো কাজ হয়ে যায়, তাই না? তাহলে আমরা প্রথমে বলে দিই যে এই রোটা কিভাবে দুইটা জায়গা নেবে। তাহলে আমার প্রথম রো কোনটা? এটা। আচ্ছা, আমরা কিন্তু কোনো কাজ ডিরেক্ট রোর ভিতরে করব না। কেন করব না? আমি গত ক্লাসে বলতেছিলাম যে আমাদের টেবিলে যখন আমরা তৈরি করে ফেলি তখন এগুলো আমাদের প্রত্যেকটা সেল, আমরা এই যে প্রত্যেকটা টেবিল ডাটাকে কি আমরা একটা সেল হিসেবে ট্রিট করি, তাই না? আপনারা যারা এক্সেলে কাজ করেন তারাও তো জানেন যে এগুলো সেল বলে, তাই না? হ্যাঁ, তো সেটাই বলছি যে আমরা, তার মানে আমি কিন্তু এখানে রোটাকে মার্জ করতে চাচ্ছি, তাই না? রোটা মার্জ করতে চাচ্ছি, তার মানে কিন্তু এরকম না যে আমরা ডিরেক্ট এখানে রোর ভিতরে বলবো যে তুমি মার্জ হও। আমরা কোথায় বলবো? এখানে বলবো। আমরা যত কাজ করব সব সেলে, ঠিক আছে। আমরা এখানে বলবো রো স্প্যান 2, তার মানে বললাম যে তুমি দুইটা রোর জায়গা নিয়ে থাকবা প্রথমে যেটা। এখন আমরা একটু রিলোড করে দেখি। দেখেন, এটা এটা ঠিক আসছে, কিন্তু আমাদের টেবিলটা ভেঙে গেছে, তাই না? টেবিল ভেঙে গেছে, তার কারণ কি বলতে পারেন কেন ভাঙলো? হ্যাঁ, বলেন। এখানে না, সবগুলো ধরে নেইনি। এখানে ব্যাপার হয়েছে, দেখেন এটার জন্য কয়টা কলাম ছিল? 3টা না। আমি এখন এটা আমি মার্জ করি নাই, তো আমি এখন সবগুলোকে হিসেব করতেছি টোটাল কয়টা। তো এখানে আমার কয়টা কলাম আছে? 3টা আছে তো। নিচের রোতে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। তাহলে দেখেন যে এই কলামটা আছে, এই কলামটা আছে, আর এই কলামটাও আছে। তার ভিতরে আমি বললাম যে তুমি এইটা নিচে জায়গা নেমে নাও, মানে তুমি দুইটা জায়গা নিয়ে নাও। এখানে কিন্তু অলরেডি একটা কলাম ছিল, এখানে একটা অলরেডি কলাম আছে। তারপরে আমি বললাম যে তুমি এইটার থেকে
দুইটার জায়গা নিয়ে নাও, তাহলে এখানে একটা কলাম অলরেডি আছে, আবার এখান থেকে একটা কলামের জায়গা নিতে বললাম, তাহলে এখানে কি দুইটা কলাম হয়েছে না? এখানে তো আগেই তিনটা কলাম ছিল না? এই নিচের রোতে 2 নম্বর রোতে তো আগেই তিনটা কলাম ছিল, তাই না? কিন্তু আমি ওপরেরটা যখন কাজ করলাম তখন বলে দিলাম যে তুমি দুইটা রোদ জায়গা নাও, তো রোদ জায়গা নেওয়া মানে কি এই নিচে নামলো, তখন এই কলামের জায়গাটা দখল করে নিছে না? আপনি এই ছবিটা দেখে বোঝেন, এখানে অলরেডি একটা আছে মনে করেন এরকম, এবার আমি এখানে বললাম যে তুমি এইটা জায়গা নাও, তাই এখানে তো অলরেডি তিনটা আছে, আর ওপরেরটা নিচে এসে বসলো, তাহলে এখানে চারটে হয়ে গেছে না? তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই সেকেন্ড রোতে শেষের থেকে একটা বাদ দিতে হবে, যেহেতু ওপরের থেকে একটা নিয়ে নিছে, শেষের থেকে একটা বাদ দিতে হবে, কারণ উপর থেকে নিচে মানে এইটা মিলাই দুইটা হয়ে গেছে, আর এই দুইটা তিনটা, এটা একটা হয়ে গেছে, একটা জায়গা তো নিয়ে ফেলছে অলরেডি, আর দুইটা জায়গা নিছে মানে তিনটা। এবার ঠিক আছে না? ব্যাপারটা বুঝতে পারছেন? আমি উপর থেকে বলে দিলাম যে তোমার এইটা জায়গাটা নিয়ে নাও, তার মানে আমার এখান থেকে একটা কমাতে হবে। হ্যাঁ, একবার একটু বুঝে নেন, তারপরে ইজি লাগবে। জটিল বলেই তো দেখাচ্ছি, একবারে এরকম ইজি হলে তো বলে দিতাম যে রো কলাম দিয়ে দেবেন, শেষ। আচ্ছা, তারপরেরটা দেখেন, তারপরেরটা আমাদের এখানে এই দাগটা ছিল না, তাই না? হ্যাঁ বলেন। হ্যাঁ, কারণ সেকেন্ড রোতে অলরেডি ওপর থেকে একটা বুক হয়ে গেছে, এখানে সেকেন্ড রোতে তো অলরেডি তিনটা ছিল আগে থেকেই, আর উপরেরটা যখন নিয়ে কাজ করতেছি তখন বললাম যে তুমি একটা নিচের জায়গাটাও নিয়ে নাও একটা, তাহলে নিচে একটা জায়গা নিয়ে নিল, আর আগে অলরেডি তিনটা ছিল, তখন চারটে হয়ে গেল না? তাহলে মনে করেন একটা ঘরে একটা ফ্লোরে সর্বোচ্চ 4টা রুম, তা আপনি উপর থেকে যদি বলেন যে আরও একটা রুম নিচে চলে যায়, বা একটা মানুষ থাকতে পারে 3জন, আপনি আরও একজন মানুষ উপর থেকে পাঠাই দিলেন, তাহলে নিচে একজনকে সরাই দিতে হবে না? সেখান থেকে তো থাকা পসিবল না, আমরা সেটাই করছি। এখন দেখেন আমাদের এই দাগটা এখানে নাই, তাহলে এটা আমরা আগেরটা যখন কাজ করছি, আমরা যদি ওপর নিচ বরাবর মার্চ করতে চাই তখন আমাদের কি করতে হবে, রো নিয়ে কাজ করতে হবে, রো স্প্যান। কিন্তু যদি আমরা কলাম ওয়াইজ কাজ করতে চাই, একটা কলামের সাথে আরেকটা কলামকে মার্চ করতে চাই, তখন আমাদের করতে হবে কলাম স্প্যান। ঠিক আছে, সেটা কোথায় হবে দেখেন, এই সেকেন্ডটা এইটা কিন্তু থাকবে না, আমাদের এইটা করতে হবে এইটার সাথে, প্রথমে যেটা শুরু হবে যেখানে, আমাদের সেখানে বলে দিতে হবে যে পরে তুমি আরেকটা জায়গা নাও। ঠিক আছে, যেমন আমাদের এখানে এটা দিয়ে শুরু হয়েছিল না, এটাকে বললাম তুমি নিচে চলে যাও, তো আমাদের এইখানেরটা শুরুটা কোথার থেকে হচ্ছে, যেহেতু এইটা পুরাটা একটা, যেখান থেকে শুরু হবে সেখানে বলে দিতে হবে। ঠিক আছে, তো এটা শুরু হচ্ছে এখানে, সুতরাং আমাদের এই কলামে বলে দিতে হবে যে দুইটা জায়গা নাও, আমরা বলে দিই 2 নম্বরটাই, তাই না? কল স্প্যান বলে দিলাম 2, দুইটার জায়গা নাও। এখন আমরা একটু রান করি, দেখেন টেবিলটা আবারও ভাঙবে। এবার বলেন তো কেন ভাঙছে? ওপাশে, হ্যাঁ, ব্যাপার হয়েছে এখানেই তো আগে একটা ছিল, তাই না? আর আমি এখান থেকে বললাম তুমি দুইটার জায়গা নাও, তাহলে এখানেরটাও তো আছে, তাহলে আমাদের শেষের এটা মুছে দিতে হবে। তাহলে দেখেন এই 2 নম্বরে, না 2 নম্বরে না, এটা এই কলামটা আমরা মুছে দেব, কারণ দেখেন এই একটা টিডি, একটা, এই একটা কলাম, আর এই হলো দুইটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে না? আর যেহেতু এটা নিচেই যাচ্ছে, সুতরাং নিচেরটার জন্য এই একটা কলাম, নিচেরটার জন্য এই একটা কলাম, আর এই দুইটা কলাম, ঠিক আছে না? তিনটা। এখন যদি আমরা একটু রান করাই,
দেখেন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তীতে যে কাজটা সেটা হলো তৃতীয় রোতে এটার ক্ষেত্রে কি করতে হবে বলেন তো? কোথায় করব বলেন? হ্যাঁ, এখানে করব। এই অন্য সবাই বুঝতে পারছেন তো? এখানে কেন করব? কারণ যেখান থেকে শুরু হবে সেখানে বলে দেব। তাহলে শুরু হচ্ছে কোথায়? আমার এই কাজটা করতে হবে কোথা থেকে? এই 3-1 থেকে না? 3-1 থেকে তো। এটা 3 নম্বর রো, 1 নম্বর কলাম। তো এই 3-1 থেকে শুরু হচ্ছে। তো 3-1-এ বলে দিলাম দুইটা জায়গা নিতে, মানে আগে যা করছি তাই। এখানে বলে দিলাম 2। আচ্ছা, তাহলে এখানে বলে দিলে আমার এখানে একটা কমবে, তাই তো? থার্ডেই তো লিখছি। ও, 4তে লিখছি। এই অন্য কেউ কি বুঝতেছেন না? আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হলো এই যে চতুর্থ রো 4-2-তে কাজ করতে হবে, তাই না? এটা তো 4-2। তো 4-2-তে বলতে হবে যে আমি নিচে যাব। তাহলে আমরা আমরা 4-2-তে বলি। এটা হলো 4, এটা হলো 2। রো স্প্যান 2। তাহলে এখানে যদি রো স্প্যান করি, মানে এটার থেকে যদি নিচে নামে, তাহলে নিচেরটার থেকে একটা কম হবে। দেখেন তো এটা আমাদের ছবির মতো কাজ করতেছে না? এখন বলেন কে বোঝে নাই? আপনারা কি শুনতে পাচ্ছেন? বোঝে নাই কে? বুঝলে তো খুবই ভালো। বোঝে নাই এমন কেউ আছেন? আচ্ছা, সবাই কি বুঝছে তাহলে? যাই হোক, খুবই ভালো। এখন ব্যাপার হলো যে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, হ্যাঁ, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, এখন দেখাই দিই। সেটা হলো কমেন্ট। আপনারা হয়তো অনেকে জানেন আগে থেকে যে কমেন্ট একটা কোডিংয়ে কতটা ইম্পর্টেন্ট জিনিস। যে সাপোজ আমি এই কাজটা কি জন্য করলাম বা এটা দিয়ে আসলে আমি কি মিন করতেছি, আমি যদি এইটা বলতে চাই, তাহলে আমাকে কমেন্ট করে রাখতে হবে এখানে। তাহলে দেখলেই বোঝা যাবে যে না, আসলে আমি এটা দিয়ে এই কাজ করতেছি বা এই কাজটা মিন করতেছি। আর শুধু তাই না, সাপোজ আমি কোনো একটা কারণে চাচ্ছি যে আমার এই কোডটা আমি ডিলিট করে দিব না, কিন্তু এই পেজে থাকবে, আবার রান করবে না, মানে আউটপুটে কিছু দেখাবে না, আবার এই কোডটা আমি ডিলিটও করে দিব না, তখনও আমাকে এই কোডটা কমেন্ট করে রাখতে হবে। এজন্য কমেন্টটা আমাদের জানা দরকার। তো এইচটিএমএল এ কমেন্ট করতে হয় এরকম ভাবে, আপনারা একটু দেখেন। শুরু করতে হবে এইভাবে,
আর শেষ হবে এইভাবে, দেখতে পাচ্ছেন? খাতায় এগুলো নোট করে নিতে পারেন, ঠিক আছে? দেখেন এখানে এটা কিন্তু অন্যরকম কালার হয়ে যাচ্ছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা কমেন্ট, এটা আমাদের আউটপুটে কোনো প্রভাব ফেলবে না, এখানে কিছু দেখা যাবে না, ঠিক আছে? তার ব্যাপারটা কি হচ্ছে, সাপোজ আমি লিখে রাখলাম দিস ইজ টেবল, শুধু তো টেবল তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আসলে কি নিয়ে টেবল বা কি সেটা আপনি এখানে মনে করেন যখন লিখে রাখবেন, তখন এই কোডটা যখন অন্য কেউ ওপেন করবে বা কাজ করতে আসবে, সে কিন্তু দেখেই বুঝতে পারবে ও এই সেকশনটা এই জন্য ব্যবহার করা হয়েছে, যে অমুক কাজ করতেছে এটা। তাহলে সে যদি কোন এই সেকশনটাকে বাদ দিতে চায়, সহজে সে এটা ধরে এভাবে বাদ দিতে পারবে, বা চাইলে এখানে কিছুই অ্যাড করতে পারবে, মানে খুঁজে পাবে আর কি এই জিনিসটা। এখন আমি এটাকে কমেন্ট করে রাখি, রেখে আমরা একটু অন্য জিনিস দেখি। দুইটা ড্যাশ দিতে হবে, হাইপেন, আবার দুইটা হাইপেন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? দেখেন এটা কমেন্ট হয়ে গেছে, এটা রেখে দিলাম। আচ্ছা, আমাদের কেন দরকার এই ইটা? এখন ব্যাপার হলো, আমি যদি এইভাবে চাই যে আমি একটা বায়োডাটা তৈরি করব, সাপোজ আমি একটা বায়োডাটা তৈরি করব, তখন যদি আমি এভাবে লিখতে চাই যে দেখেন সাপোজ পি দিয়ে যদি লিখি যে নেম কোলন সাপোজ সামন, সামন নেম, সাপোজ ফাদার্স নেম, সাপোজ আমার এরকম একটা জিনিস, আমি একটা বায়োডাটা দেখাতে চাচ্ছি, তাহলে দেখেন তো আমরা যেটা চাচ্ছিলাম যে এই যে মাঝখানের যে কোলনগুলা, এই কোলনটা সমানে থাক, তার মানে এখানে থাক, এই সোজা, তাই না? ফাদার্স নেমে কোলনটা কোথায় পড়ছে? এখানে এসে, কিন্তু নামটা ছোট হওয়ায়, নেমটা ছোট হওয়ায় নেমের কোলনটা কোথায় পড়ছে? এখানে। এটা একটু খারাপ দেখা যাবে না? এখন যদি আমি আরও একটা লিখি যে সাপোজ ডেট অফ বার্থ, সাপোজ আমি যদি এটাও লিখি, তাহলে দেখেন এটা তো আরও বড় হয়ে যাচ্ছে, বড় ছোট হয়ে যাচ্ছে, তাই না? এটা একটু এখানে পড়ছে, এটা কোলন এখানে পড়ছে, এটার এখানে পড়ছে, একটু বাজে দেখা যাচ্ছে না? তাহলে এরকম একটা সমস্যা আমরা কিভাবে সলিউশন করে ফেলতে পারি? আপনারা একটু মনে রাখবেন যে একটা ওয়েবসাইটে আপনাদের মনে করেন একটা ফর্ম এবং একটা টেবিল খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে প্রচুর ব্যবহার হয় আর কি। টেবিল মানেই এরকম না যে দাগ দাগ দেয়া থাকবে, আমরা যেরকম টেবিল ড্র করছি, যে সাপোজ এরকম কোনো টেবিল হতে হবে, নট নেসেসারি, এটা না থাকতে পারে, কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য, আমরা স্ট্রাকচারটা ঠিক করার জন্যও আমরা কিন্তু টেবিল ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা কিভাবে, আচ্ছা আপনি কি কথা বলতে পারতেছেন না? মাদার্স নেম তো মনে হয় আমি লিখি নাই, লিখছি কি? লিখি নাই তো। আচ্ছা
স্পেলিং বোঝাচ্ছি না আসলে, বা স্পেলিং স্পেলিং নিয়ে কোনো সমস্যা নেই। এটা দেখেন যে আমরা এই অ্যালাইনমেন্টটা কিভাবে ঠিক করব। তো আমরা এই ক্ষেত্রে যদি টেবিল ব্যবহার করে দিই তাহলে আমরা দেখেন এটা কিভাবে সলভ করে ফেলতে পারি। দেখেন আমরা 3টা ভাগে ভাগ করব। টেবিলের আমাদের কলাম থাকবে 3টা কলাম কি কি? এইটা থাকবে প্রথম কলাম, এই কলনটা থাকবে দ্বিতীয় কলাম, আর এর পরে যে ইনফরমেশনগুলো থাকবে সেটা থাকবে তৃতীয় কলাম। তাহলে আমি টেবিলটা লিখি। টেবিলের ভিতরে কি থাকে? টিআর, আর টিআর এর ভিতরে আমাদের কয়টা টিডি থাকবে? 3টা, তাই না? 3টা। সাপোজ এখানে কি লেখা থাকবে? নেম, এখানে থাকবে কোলন, আর এখানে থাকবে সেই ভ্যালুগুলো। সাপোজ সামন নেম। আচ্ছা, এটা গেল একটা। এখন আমি আর পরেরটা কি ছিল? ফাদার্স নেম। এখন যদি আমরা একটু রান করি তাহলে দেখেন তো যত বড় নাম দিলাম না কেন সেগুলো কি সব অ্যালাইনমেন্ট সমানে আসছে না? দেখেন এক্ষেত্রে কিন্তু আমাকে দেখাতে হয় নাই, যে এই যে বর্ডার দিয়ে দেখাতে হয় নাই, কিন্তু আমি অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য কিন্তু আমি হচ্ছে এভাবে ইউজ করলাম। সবাই কি শুনতে পাচ্ছেন? না কারো কোনো খোঁজ খবর নাই, রেসপন্স করতেছেন না? কি বুঝতে কষ্ট হচ্ছে? বোঝে নাই এমন কি কেউ আছে? তার মানে এটা একটা আমাদের টেবিলের ইউজ কেস, যে আমরা টেবিলটা শুধুমাত্র টেবিল হিসেবে ট্রিট করে ইউজ করব এমন না, যে আমাদের একটা টেবিল দরকার, একটা বর্ডার সহ টেবিল দরকার, আর সেই যেরকম জায়গায় আমরা শুধু এটা ব্যবহার করব এমন না। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেওয়ার জন্য কখনো কখনো এটা ব্যবহার করতে পারি বা করব। ঠিক আছে? এখন মনে করেন যে আমি এরকম একটা সিভি লিখতেছি, যে সিভিতে সাপোজ আমি যেটা গতদিন বলছিলাম যে নেস্টেড টেবিল। নেস্টেড কথার অর্থ কি? নেস্টেড হলো যে নেস্ট মানে তো জানেন পাখির বাসা। তো ব্যাপার হলো ওইরকম পাখির বাসার মতো একটা জিনিস, মানে একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় নেস্টেড। তো নেস্টেড টেবিল বলতে যেটা বোঝানো হচ্ছে যে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। মনে করেন যে আমি এখানে লিখতেছি যে কোয়ালিফিকেশন। সাপোজ আমরা যখন কোয়ালিফিকেশন লিখি তখন কি হয়? কোয়ালিফিকেশনের আন্ডারে আরেকটা টেবিল থাকবে, যেখানে আমার থাকবে যে আমি কত সালে পাস করছি, আমার বোর্ড কোনটা, বা পরীক্ষার নাম, কত সিজিপিএ পাইছি, এরকম থাকে না? তাহলে দেখেন এই যে টিডি, এই টিডির ভিতরে আমি আবার একটা টেবিল নেব। ঠিক আছে? এই টেবিলে আমি একটা বর্ডার দিব, কারণ এই টেবিলটা আমাকে ভিজিবল হইতে হবে। বর্ডার, এরপরে আমি কি করলাম? সেল প্যাডিং 5, সেল স্পেসিং 0 করে দিলাম। এখন দেখেন এইটার ভিতরে আমাকে আবার টিআর নিতে হবে। নিলাম, নেওয়ার পরে সাপোজ আমি প্রথমটায় টিএইচ ইউজ করলাম, কারণ যেহেতু আমি টেবিল হেডিং, ওপরের লেখা থাকবে কি? সাপোজ এক্সাম নেম। সেকেন্ডটায় থাকবে সাপোজ ইয়ার।
তারপর আরেকটা নিলাম সাপোজ গ্রুপ আরেকটা নিলাম জিপিএ আরেকটা নিলাম বোর্ড। ঠিক আছে, তাহলে আমার আরেকটা টিআর নিতে হবে যেগুলোতে আমার ডেটা থাকবে, তাই না? তো তখন আমাকে কি লিখতে হবে, টিডি দিতে হবে। এটার জন্য আমি সাপোজ দিলাম যে এক্সাম নেম, মনে করেন এসএসসি। ঠিক আছে, আরেকটা দিলাম এখানে কি ইয়ার, মনে করেন 2000। তারপরে আরেকটা দিলাম গ্রুপ, মনে করেন যে সায়েন্স। তারপরে সাপোজ জিপিএ ধরলাম 5। আর তারপরে সাপোজ বোর্ড দিলাম যে যশোর। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা টেবিল ছিল যেটা আমি দেখতে পাচ্ছি না বা বুঝতেছি না, কিন্তু এটার ভিতরে আমি আরেকটা টেবিল ড্র করলাম। আমাদের কি সিভিতে এরকম থাকে না? তার মানে আমি চাইলে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল ড্র করতে পারবো ইজিলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুধু টেবিল না, এরকম দেখা গেল আরও অনেক ক্ষেত্রে এরকম আমরা নেস্টেড আকারে সেটা ব্যবহার করতে পারবো, প্রবলেম হবে না। সামনে যেগুলো যেরকম লাগবে আমরা দেখা দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার মনে হয় আমরা একটু ফর্ম নিয়ে আলোচনা করতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফর্ম কোথায়? দেখেন অনেক কিছুর পরে এসে নিচে আলাদা করে ফর্মের জন্য একটা সেকশনই রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতেছেন যে ফর্মটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন ব্যাপার হচ্ছে ফর্মটা আমাদের কেন লাগবে, এটা তো আপনারা অবশ্যই সবাই জানেন যে আমরা যদি চাই যে ইউজারের কাছ থেকে আমরা কোনো ইনপুট নিব, মানে ইউজার কোনো কিছু লিখবে, কোনো ডাটা দিবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফর্ম ছাড়া কোনোভাবেই আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিতে পারবো না। ঠিক আছে, সেজন্য আমাদের ফর্ম তৈরি করতে হবে। আচ্ছা, এখানে দেখেন বলছে an HTML form is used to collect user input, ইউজারের ইনপুটটা কালেক্ট করার জন্য ফর্ম দরকার। তারপরে একটা কথা বলছে দেখেন, the user input is most often sent to a server for processing। তো এখানে এ বলতেছে এই ডাটাটা কিন্তু আমাদের এই HTML CSS এগুলো কোনো কিছু প্রসেস করতে পারে না। প্রসেস করতে গেলে আমাদের ব্যাকএন্ড টেকনোলজি প্রয়োজন হয়। তো আমরা আমাদের এখানে দুই ধরনের জিনিস থাকে, একটা হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো ক্লায়েন্ট সাইড। ঠিক আছে, তো আমরা যেটা নিয়ে এখন কাজ করতেছি শিখতেছি HTML CSS, এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সবাই একটু নোট করবেন, আমরা যে কাজটা শিখতেছি সেটা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। CLIENT ক্লায়েন্ট সাইড ক্লায়েন্ট স্ক্রিপ্টিং, আরেকটা আমাদের আছে সার্ভার সাইড। সার্ভার সাইড স্ক্রিপ্টিংও হতে পারে অথবা প্রোগ্রামিংও হতে পারে।
তাহলে আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং। আমি একটু ক্লিয়ার করে দিব যে ক্লায়েন্ট সাইড বলতে কি বোঝাচ্ছে বা সার্ভার সাইড বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্ট সাইড হলো সেটা যেটা ক্লায়েন্টের মেশিনে থাকে, যেটা ক্লায়েন্টের মেশিনে থাকে। তো ক্লায়েন্টের মেশিনে কিভাবে থাকতেছে আমরা বুঝবো কি করে? আমরা যদি দেখেন এখন সোর্স কোডটা দেখি, তাহলে দেখেন আমরা কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আমাদের পিসিতে চলে আসছে। মানে এই যে ডিজাইনের যে কোডটা বা এই যে ডিজাইনটা সেটা কিন্তু আমাদের কম্পিউটারে চলে আসছে। আমি চাইলে কিন্তু ইন্সপেক্ট করে মানে এই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারি, কিন্তু এটা আসলে ব্যাকএন্ডে ওইভাবে প্রভাব করবে না, কিন্তু তারপরেও আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। যেমন সাপোজ এখানে লিখে দিলাম টেস্ট, এন্টার দিলাম, দেখেন এটা টেস্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখেন এই পুরো জিনিসটা আমার পিসিতে চলে আসছে না? মানে ক্লায়েন্ট তো এডিট করতে পারতেছে, তাই না? বা ক্লায়েন্টের পিসিতে তো এই সোর্সগুলো চলে আসছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং। এটা ক্লায়েন্টের সাইডে থাকবে। আর আমাদের ব্যাকএন্ডটা কি থাকবে? ব্যাকএন্ডের কোড কখনো আমাদের এরকম সোর্স কোড আকারে আসে না, আমরা দেখতে পারি না। সেটা যদি আমরা পিএইচপি দিয়ে করি বা সাপোজ আমরা জাভা ইউজ করে করি বা আমরা ASP.NET-এ করি বা হচ্ছে কি বলে আমরা জ্যাঙ্গো দিয়ে করি, মানে পাইথন দিয়ে করি, কোনো সার্ভার সাইটের কোড কখনো আমাদের পিসিতে আসবে না। সেটা এক্সিকিউট হবে শুধুমাত্র ওই সার্ভারের পিসিতে। সবাই ক্লিয়ার? তাহলে আমরা সার্ভার সাইড কেন বলতেছি? এই কোডগুলো আমাদের পিসিতে ডাউনলোড হয়ে চলে আসে। ঠিক আছে, এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই কোডগুলো সার্ভার থেকে ডাউনলোড হয়ে আমাদের পিসিতে এসে আমাদের র্যামে জমা হয়। কিন্তু সার্ভার সাইডে মানে সার্ভার যে স্ক্রিপ্টগুলো সেটা কখনোই আমাদের পিসিতে কোনোভাবেই আসার সুযোগ নেই। মানে আপনি চাইলেই এরকম সোর্স কোড দেখলে কোনো পিএইচপি সাইটে দেখতে পারবেন বা জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে আপনার জাভা দিয়ে বানানো বা ASP দিয়ে বানানো এরকম কোনো সাইটে কখনোই আপনি দেখতে পারবেন না সেই সোর্স কোডটা, বা কখনো এডিট করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটু নোট করে রাখবেন। তো এখানে ব্যাপার হলো আমরা যদি ফর্ম নিয়ে কাজ করতে চাই, দেখেন টেবিলের মতো আরেকটা ট্যাগ আছে যার নাম হলো ফর্ম। এখন আমি এটা দিলে আমি হচ্ছে ব্রাউজারকে বলতে পারবো যে দেখো আমি এখন একটা ফর্ম তৈরি করতে যাচ্ছি। তো ফর্মের ভিতরে আসলে কি ধরনের ফর্ম আমি তৈরি করতে যাচ্ছি, যেমন আমি যদি বলি আপনারা যে ফর্মে রেজিস্ট্রেশন করে আসছেন গুগল ফর্ম, সেখানে দেখেন কিছু সেকশন এরকম ছিল যে যেমন আপনি কি কি পারেন এরকম একটা অপশন ছিল না, যে সাপোজ C++ পারেন নাকি জাভাস্ক্রিপ্ট HTML CSS পারেন। দেখেন সেগুলো কিন্তু ক্লিক করলে এরকম চেক বক্স ছিল, এরকম চেক করা যায়, তাই না? এবং ওটা আপনি কেউ অনেকে যারা ফিল আপ করেন নাই তবুও কিন্তু আপনাকে বলে নাই যে এটা দিতেই হবে, কারণ কারোর এক্সপিরিয়েন্স থাকতে পারে, কারোর নাও থাকতে পারে, কেউ একটা জিনিস জানতে পারে। হ্যাঁ আমি সেটা বলছি যে ওটা আমরা আসতেছি, ওটা আমাদের এখানেও আছে। ঠিক আছে, ওটাকে বলে রিকোয়ার্ড ফিল, মানে আপনাকে অবশ্যই ওটা ফিল আপ করে আসতে হবে। এখন আমি বোঝাতে চাচ্ছি এইটা যে এই ফর্মের ভিতরে অনেকগুলো এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট তৈরি করা যাবে। যেমন এই ফর্ম তো আমি বললাম যে আমি একটা ফর্ম তৈরি করব, মানে ইউজারের কাছ থেকে ডাটা নিতে চাচ্ছি, কিন্তু ডাটাটা কি কি ওয়েতে নিতে চাচ্ছি বা সেই যে ঘরে আমি ডাটাটা নিব, যে ফিল্ডে ডাটাটা নিব সেই ফিল্ডটা কেমন হবে, এটা অনেকগুলো ডিফারেন্স এলিমেন্ট আছে এখানে। যেমন কি টেক্সট ফিল্ড হইতে পারে, যে আমি যে কোনো ধরনের টেক্সট চাচ্ছি, ইনপুট চাচ্ছি ইউজারের কাছ থেকে, সে যে কোনো ধরনের টেক্সট ইনপুট দিতে পারে। আবার আমি কি করতে পারি, আমি পারি এরকম যে সে টিক দিতে পারবে, সে টিক দিতে পারবে। আবার এরকম আমার ফর্মের ভিতরে এরকম এলিমেন্ট হতে পারে যে কিনা সিলেক্ট করতে পারবে। অনেকগুলো অপশন আছে যে তোমার ডিপার্টমেন্ট কোনটা, সাপোজ লিস্টে শো করতেছে আমার যে ডিপার্টমেন্ট আমি সেটাতে সিলেক্ট করে দিব।
আবার কি সাপোজ বলতেছে যে তোমার জেন্ডার সিলেক্ট করো, তখন আমি কি দেখি রেডিও বাটন, যে দুইটা অপশন থাকে, যে কোনো দুইটার একটা দিয়ে দেওয়া যায়, দুইটা কখনো সিলেক্ট করা যাবে না, হয় এটা না হলে এটা, ঠিক আছে, মেল অথবা ফিমেল, সাপোজ এরকম। এরপরে আরও অনেক রকম ফিল্ড আছে, যেমন আমি ফিল্ডের ভিতরে বলে দিতে পারি যে এই ফিল্ডে কেউ ইউজার সে ইমেল ছাড়া ইনপুট দিতে পারবে না, শুধুমাত্র ইমেল ছাড়া সে ইনপুট দিতে পারবে না। তাহলে সে যদি ইমেল ভ্যালিড ইমেল না এমন কোনো ফরম্যাট দিয়ে সে যদি সাবমিট করে, তাহলে এটা তাকে ভুল ধরবে যে না এটা কারেক্ট ইমেল না। এটাও এক প্রকার ভ্যালিডেশন। তো আমরা দেখব যে কি কি এখানে আছে, যেমন এখানে দেখেন যে আমরা শুধু যদি সিঙ্গেল লাইন টেক্সট ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনপুট টাইপ টেক্সট। এটা করলে আমার সিঙ্গেল লাইন ইনপুট দেওয়ার মতো একটা ফিল্ড তৈরি হবে, এরকম এরকম, ঠিক আছে, এটা ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, আমরা যদি ইনপুট টাইপ রেডিও ইউজ করি, তাহলে আমাদের এই যে রেডিও বাটন আসবে, যে মেল ফিমেল সিলেক্ট করার সময় এরকম আসবে, এরকম দেখেন। একবার আমি যেটাতে ক্লিক করলে সেটা কিন্তু যে কোনো একটাই দেয়া যাবে, কারণ একটা মানুষ, এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমি চাচ্ছি যে ইউজারের অপশন শুধুমাত্র একটা হবে। যেমন আমি যদি বলি তোমার কি কি স্কিল আছে, তুমি কয়টা জানো, সে একটা মানুষ একটা নাও জানতে পারে, আবার একটা মানুষ অনেকগুলো জানতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা পসিবল না। এখানে কিন্তু সেটা পসিবল না, ঠিক আছে। আবার আমরা যদি চেক বক্স দিয়ে দিই, দেখেন আপনাদের এরকম কিছু জিনিস ছিল, আপনারা যে স্কিল দিয়েছেন সেখানে এরকম জিনিস ছিল, ইয়েস অর নো। দেখেন এক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো সিলেক্ট করতে পারি, যে না ঠিক আছে, এ দেখেন যে আমার একটা বাইক আছে, আই হ্যাভ এ বাইক, আমি এটা টিক দিতে পারি। একজনের বাইক থাকতে পারে, একজনের আবার গাড়িও থাকতে পারে, আবার তার বোটও থাকতে পারে, আবার কারোর কিছু নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি। আচ্ছা, এখন আমাদের ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে, এটা আমরা দেখলাম যে আমাদের ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে। এখন এটার কথা আমি পরে আসতেছি, যেটা কি জিনিস। এখন আমরা বলছি যে আমাদের এর ভিতরে কি থাকবে, ইনপুট ফিল্ড থাকবে অনেকগুলো, যে আমি কি কি ইনপুট নিতে চাচ্ছি তার কাছ থেকে, ঠিক আছে। তো আমি যদি চাই যে না আমি টেক্সট ইনপুট নিব, তখন আমি কি লিখব, ইনপুট টাইপ টেক্সট, আপাতত এই দিলেই হবে, ঠিক আছে। ইনপুটও কিন্তু সিঙ্গেল, ইনপুটেরও কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, দেখেন ইনপুট চলে আসছে, ঠিক আছে। এখানে সে চাইলে কিছু লিখতে পারবে। আচ্ছা, আরও কি কি হতে পারে, যেমন ইনপুট টাইপ চেক বক্স, এটা যদি দেই আমরা, তাহলে এরকম চেক বক্স তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা ব্রেক ট্যাগ শিখছিলাম তাই না, বিআর ট্যাগ, এটা যদি আমরা দিই তাহলে দেখেন এটা নিচে নেমে গেল, যে না তুমি নিচে চলে যাও। এখন আমরা আর কি কি নিতে পারি, সেটা হলো যে আমরা যদি বলি, আচ্ছা লেভেলটা পরে আসতেছি, আমরা চাচ্ছি যে আমরা জেন্ডার সিলেকশনের জন্য একটা রেডিও বাটন বানাবো। তাহলে আমরা এখানে লিখব সাপোজ ইনপুট টাইপ রেডিও, এখানে লিখলাম মেল, আর একই জিনিস
এখানে লিখলাম ফিমেল, রান করলাম। এখন দেখেন আমার রেডিও বাটন তো তৈরি হইলো, কিন্তু আমি এখানে ক্লিক করলাম, দেখেন মেল সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করলাম, দেখেন ফিমেল সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এ তো আরেক বিপদ। মেল আর ফিমেল তো দুটো একসঙ্গে সিলেক্ট করলে হবে না, তাই না? তো এই সমস্যা যদি আপনারা দূর করতে চান যে না মেল ফিমেল একসাথে দিতে পারবে না, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা নেম দিতে হবে। এই নেমটা কী জিনিস আমি বলতেছি। যখন এই যে আমরা বললাম এত সময় যেটা আলোচনা করতেছিলাম যে সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড, তো ক্লায়েন্ট সাইড বা কোনো প্রোগ্রামিং দিয়ে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা কোনো ফিল্ডের ভ্যালু ধরতে চাই, তখন আমরা এই নেম ফিল্ডটাকে ব্যবহার করতে পারি। মানে জাস্ট এইটা কি রিলেটেড জিনিস, কি জিনিস সেটা আমরা এখানে বলতে পারি। তাহলে এখানে নেম কি, জেন্ডার। আমি এটা দিয়ে কিসের ডাটা নিতে চাচ্ছি, জেন্ডারের, তা নেম দিলাম জেন্ডার। দেখেন দুইটা যদি আমি একই নাম দিয়ে দিই, সেক্ষেত্রে দুইটার যে কোনো একটা সিলেক্ট হবে, সেক্ষেত্রে আর দুইটা সিলেক্ট হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আমরা কিন্তু এটাকেও, এগুলোকেও সবগুলোকে নেম ইউজ করতে পারবো বা করতে হবে পরবর্তীতে। ঠিক আছে, এখানে নেম দিয়ে দিলাম সাপোজ ইমেইল, না ইউজার নেম দিলাম, ইউজার নেম। ঠিক আছে, এখন সার্ভার থেকে দেখেন এখানে কিছু দেখা যাবে না। যখন আমরা পরে এই ফিল্ডের ডাটাটা নিতে চাবো, যেখানে সে সাপোজ কী লিখছে, সাপোজ অ্যাডমিন লিখছি, তো এই অ্যাডমিনটা যে আমি লিখছি এইটা আমাকে ধরার জন্য তখন হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে যদি একই নেম দিয়ে দিই, তাহলে এখানে হলো আমরা করতে পারবো। হ্যাঁ, এখন আমাদের আরেকটা জিনিস এখানে শিখতে হবে, সেটা হলো ভ্যালু বলে একটা জিনিস আছে। তাই ভ্যালুর কাজ কি? এই ভ্যালুর কাজ হলো যে আমরা যদি চাই যে না আমরা ইনিশিয়াল অবস্থায় কোনো ডাটা এখানে সেট করে দিব, ইনিশিয়াল অবস্থায় কোনো ডাটা আমরা এখানে সেট করে দিব, তখন আমরা এখানে দিতে পারি। সাপোজ আমি অ্যাডমিন লিখছিলাম না, আমি চাচ্ছি যে এই পেজটা লোড হইলেই অ্যাডমিন জিনিসটা ওখানে থাকবে লেখা, তখন দেখেন আমরা ভ্যালুর ভিতরে যদি বসাই দিই, তখন হলো অ্যাডমিন সে লেখাটা চলে আসছে। তার মানে ব্যাপারটা কি, আমরা যদি হাতে লিখি সেটাও এই ভ্যালুর ভিতরে থাকে, আবার আমরা কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এখানে ভ্যালু না লিখলে সেটা থাকে না, কিন্তু আপনি প্রোগ্রামিং করে বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ভ্যালুটাকে ধরতে পারবেন। আসলে আমরা এখানে যেটা টাইপ করি সেটা এই ভ্যালুর ভিতরে চলে যায়। ঠিক আছে, আবার আমরা যদি ভ্যালুতে আমরা কোডিং করে কিছু লিখে দিই, তো সেটা ডিফল্ট এই ভ্যালুতে সেট হয়ে থাকে। এখন কোশ্চেন হলো, আমরা কি এটার জন্য কোনো ভ্যালু সেট করতে পারবো, বা এটার জন্য কোনো ভ্যালু সেট করতে পারবো? হ্যাঁ পারবো, কিন্তু এগুলোর জন্যও কিছু ব্যাপার আছে, যেমন ডিরেক্ট এটাকে আমি বলতে পারবো ভ্যালু মানে এটা যদি কেউ সিলেক্ট করে এই সাবমিট বাটনে ক্লিক করে, তাহলে আমি এই যে জেন্ডারকে ধরে যদি বলি যে জেন্ডারে কি লেখা আছে, তো এটা সিলেক্ট করলে মেল পাবো, আর এখানে ভ্যালুতে আমি সাপোজ ফিমেল লিখে রাখলাম, তখন কি করব, কেউ যদি এটাতে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে, তখন আমি এই জেন্ডার এই ফিল্ডের আন্ডারে আমি ফিমেল কথাটা পাবো। আমি বুঝতে পারলাম, এই যে বোঝাতে পারলাম রেডিও বাটনে সাপোজ এই ভ্যালু জিনিসটা কি, ভ্যালু জিনিসটা কি ফর্মে আমি এটা কি বোঝাতে পারছি? হ্যাঁ ভ্যালু। আমি বুঝতে পারি নাই। কোথায় কি বুঝতে পারেন নাই তাই বলেন? এই যে ভ্যালুটাই বুঝতে পারলাম না। ভ্যালুটা হলো আপনি এখানে কি লিখতেছেন বা কি করতেছেন, মানে এটা কোন স্টেটে আছে। এখন মনে করেন আপনি এটার জন্য একটা ভ্যালু সেট করছেন, যে কেউ যদি এইটা সিলেক্ট করে তাহলে ব্যাকএন্ডে যেন আমি এইটার ডাটাটা ধরে নিই, তাহলে আমাকে কিছু একটা তো পাইতে হবে। আমি বুঝবো কি করে? এই দুটোই তো জেন্ডার, এটার নামও জেন্ডার, এটার নামও জেন্ডার, কিন্তু এই জেন্ডারের ভিতরে যে সেই মেল সিলেক্ট করলো নাকি ফিমেল সিলেক্ট করলো, এটা আমি কিভাবে বুঝবো? তাহলে আমি কি করলাম, প্রথমটার ভিতরে আমি ভ্যালু সেট করলাম যে মেল,
তার মানে যদি প্রথমটা কেউ এরকম সিলেক্ট করার অবস্থায় সাবমিট বাটনে ক্লিক করে, তখন আমি এখানে মেল এই যে এখানে যেটা লিখে দিছি ভ্যালুর ভিতরে এই লেখাটা পাবো। আর যদি কেউ এটা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে, তখন আমি এই যে ভ্যালুর ভিতরে যেটা লিখে রাখছি শেষেরটার সেই জিনিসটা পাবো। ক্লিয়ার? হ্যাঁ এবার বুঝতে পারছি। আবার আবার আমি টেক্সট ফিল্ডের জন্য যদি ভ্যালু লিখে দিই, তখন ডিফল্ট হচ্ছে সেই লেখাটা চলে আসবে। আবার আমি যদি কোনোটা টাইপ করি, এরকম নতুন কিছু লিখে রাখলাম, এই জিনিসটাও কিন্তু এই ভ্যালুর ভিতরেই থাকে। মানে এখন যদি আমি ভ্যালুটা নিয়ে ধরে কাজ করি, তাহলে কিন্তু আমি এই পুরা জিনিসটা পাবো। তার মানে আসলে আমি কোন স্টেটে আছি, কি লিখতেছি, কি চেঞ্জ করতেছি, এই জিনিসটা যদি আমি ধরতে চাই, তাহলে ওই ভ্যালুর ভিতরে যা থাকবে আমরা সেটা পাবো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি চাই যে এখন যদি আমি রান করাই এটা আবার সরি, এটা যদি আমি রান করাই তাহলে দেখতেছি এটাও সিলেক্ট না, এটাও সিলেক্ট না। কিন্তু আমি চাচ্ছি যে আমি যদি ফর্মটা লোড করাই তাহলে মিনিমাম মেলটা সিলেক্ট হয়ে থাকবে অথবা ফিমেলটা সিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, তা আমি মেলটা যদি সিলেক্ট করতে চাই, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কিন্তু এই অ্যাট্রিবিউটটা ওই আগে আমরা যেভাবে শিখছি ডিরেক্ট ওভাবে না লিখলেও হয়, শর্টকাট ওয়েতে লেখা যায়। যেমন সিলেক্টেড যদি বলে দিই, সিলেক্টেড, ও সিলেক্টেড কি কাজ করে না, তাহলে চেকড। দেখেন আমরা চেক করে দিলাম। চেকড অবস্থা কোনটা, যে আমরা এই যে ক্লিক করলাম এটা কিন্তু চেকড অবস্থা। তাহলে আমি এটা বলে দিলাম যে এটা ইনিশিয়ালি চেকড। তার মানে আমি কোডটা যখন রান হবে প্রথম অবস্থায় আসবে, তখন এটা ডিফল্ট চেকড অবস্থায় থাকবে। বুঝাতে পারছি? মানে আমি যেটাতে চেক বলে দিব সেটা চেকড অবস্থায় থাকবে, রেডিও বাটন। আবার ইসের ক্ষেত্রেও তাই, যেমন আমি যদি এই যে প্রথমটা বলে দিই যে আই হ্যাভ এ বাইক, এখানে যদি আমি বলে দিই যে চেকড, তাহলে এটাও দেখেন চেকড অবস্থায় থাকবে। বোঝা গেল? জি স্যার। এই অন্যদের কি অবস্থা, সবাই কি ঘুমায় গেছে নাকি? এই সবাই কি শুনতে পাচ্ছেন? কয়জন আছে, নাকি সবাই বের হয়ে গেছে? জি স্যার শুনতে পাচ্ছি। তো কি কোনো খবর নাই? ডেকেও খবর পাচ্ছি না। কি বোঝা যাচ্ছে নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? তা সেটা আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতেছেন? বলতে হবে তো যে বুঝছি কি বুঝি নাই। আচ্ছা, এখন আরও কিছু জিনিস আছে। যেমন আমি যদি বলে দিই, এখন সাপোজ আমি এখানে ক্লিক করতে পারতেছি, ঠিক আছে, ক্লিক করতে পারতেছি, করলে কিছু আসতেছে না, ঠিক আছে, মানে আমি যেটার কথা বলতেছি সেটা এক্সিস্ট করে না। আচ্ছা, কিন্তু এইটা তো যাচ্ছে, মানে ক্লিকটা হচ্ছে। আমি যদি চাই যে সাপোজ এইখানে কোনো কিছু নাই, ভ্যালু দিলাম না, কিন্তু এটা রিকোয়ার্ড, তার মানে এই ফিল্ডটা কেউ ফিল আপ না করে কখনো যাইতে পারবে না। তখন আমি যদি এটা ব্ল্যাঙ্ক রেখে সাবমিটে ক্লিক করি, দেখেন সাথে সাথে একটা দিচ্ছে, তখন কিন্তু আর যাচ্ছে না, বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে এখানে আমি কোনো কিছু না দিয়ে আর যাইতে পারবো না। তাহলে কি কি শিখলাম বলেন তো? ভ্যালু শিখলাম, নেম শিখলাম, টাইপ শিখলাম, এই চেক শিখলাম, রিকোয়ার্ড শিখলাম, ঠিক আছে। স্যার নেমটা তো শো করছে না, জেন্ডার। নেমটা তো শো করবে না,
নেমটা ব্যাক এন্ডের ডাটাটা ধরার জন্য, প্রসেস করার জন্য। ঠিক আছে, জি স্যার। নেমটা ওরকম কোনো ফেস ভ্যালু নাই। আচ্ছা দেখেন, আমরা চাচ্ছি যে আমরা একটা এবার তৈরি করব, আমরা এগুলো করে ফেলি। সাপোজ আমি একটা লগ ইন ফর্ম তৈরি করতে চাচ্ছি, তো লগ ইন ফর্মে কী থাকে, সাপোজ একটা ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, তাহলে আমি টাইপ করে দিলাম ইমেল, নেম ইমেল, আর একটা ইনপুট ফিল্ড থাকবে, যদি টেক্সট থাকে, আমি একটু এই জিনিসটা দেখাইনি তারপরে বলতেছি। সাপোজ যদি টেক্সট থাকে তাহলে দেখেন এটা আমার পাসওয়ার্ড ফিল্ড না, নিচেরটা, নিচেরটা তো পাসওয়ার্ড ফিল্ড। তা পাসওয়ার্ডে আমি যা লিখতেছি সব দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তাহলে এটা যদি আমি বন্ধ করে দিতে চাই যে না, আমি যা লিখবো টাইপ করব তা দেখা যাবে না, তখন আমাকে কি করতে হবে, এই যে ইনপুট টাইপ, HTML এ অনেকগুলো প্রিডিফাইন্ড এরকম টাইপ আছে, বা বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন ফিল্ড বানানোর জন্য প্রিডিফাইন্ড কিছু সিস্টেম আছে। আমরা বলে দিব যে পাসওয়ার্ড। এবার যদি আমরা টাইপ করি তাহলে কি দেখতেছি, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এখন আরেকটা আপনাদের টিপস শিখাই দিই, জানি না আপনারা এটা মিস ইউজ করবেন কিনা, কোনো জায়গায় এরকম করবেন না, ঠিক আছে? মনে করেন আপনি কোনো জায়গার একটা পাসওয়ার্ড এরকম দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা সেভ করা আছে বা কোনো কিছু এরকম পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে? এখন আপনি পড়তে তো পারতেছেন না, কি করবেন? আপনি রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। কি করবেন? ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করলে আপনি এইখানে এই কোডটা তো দেখতে পারবেন, তাই না? এবার এইটার উপরে ডাবল ক্লিক করবেন, এই যে পাসওয়ার্ড লেখাটাকে মুছে দিয়ে আপনি টেক্সট করে দিবেন, দেখেন আপনার পাসওয়ার্ডটা শো করে যাবে। বোঝা গেল? জি স্যার। এই জন্য বলছি এটা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং। আমরা এটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এইগুলো দিয়ে আমি যা বলবো, যা করব সেটা দিয়ে কখনো কোনো মিস ইউজ করবেন না, বিপদে পড়ে যাবেন। এখন সাইবার সিকিউরিটির যে আইন করছে নতুন, তাতে মিনিমাম 6 মাসের জেল, ঠিক আছে? উল্টাপাল্টা কিছু করবেন না, শিখে রাখেন, কাজে লাগবে, কিন্তু এটা দিয়ে কোনো ব্যাড ইন্টেনশনে কোনো কিছু করবেন না, ঠিক আছে? হ্যাঁ স্যার, জানি এটা করলে এরকম হয়। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এখন তাহলে ইমেল টাইপ, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন আমরা এই ইমেল দেওয়ার ফলে আমাদের কি লাভটা হলো। সাপোজ পাসওয়ার্ডে আমি কিছু একটা দিলাম, যেহেতু দুটাই রিকোয়ার্ড, নেম দিলাম সাপোজ পাসওয়ার্ড, ঠিক আছে? রিকোয়ার্ড দেওয়াতে আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমরা যদি সাবমিটে ক্লিক করি এটা তো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু দিলাম, এখানে একটা জায়গা রকম কিছু দিলাম, এখানে কিছু দিলাম। এবার যদি সাবমিটে ক্লিক করি, বলতেছে ভ্যালিড একটা ইমেল দিতে। আমি যে ইমেল দিছি সেটা কোনো ইমেল না। কেন না? কারণ আমার এখানে ইমেলের একটা প্যাটার্ন আছে, যে প্রথমে কিছু টেক্সট থাকে বা কিছু ডিজিট থাকে, তারপরে অবশ্যই @ একটা সিম্বল থাকে, তারপরে আবার কিছু টেক্সট থাকে বা 0 to 9 এর ভিতরে কিছু থাকে, তারপরে হচ্ছে ডট থাকে, তারপরে আবার কিছু টেক্সট থাকে, এরকম না? জি স্যার। সাপোজ admin@gmail.com, তাহলে এর প্যাটার্নটা একটু খেয়াল করেন। এখানে আপনার এরকম হতে পারে admin 1 2 3,
তার মানে এখানে 0 to 9 অথবা দেখা গেল কিছু টেক্সট থাকবে, কিন্তু শুরু হবে অবশ্য টেক্সট দিয়ে, ঠিক আছে। তারপরে @ থাকবে, তারপরে আবার কিছু থাকবে, তারপরে হচ্ছে ডট থাকবে, তারপরে আবার কিছু টেক্সট থাকবে। এখন আমাদের আগের এইটা যদি আমি দিয়ে সাবমিট করি তাহলে দেখেন ওই সেই আবার সেখানে যাচ্ছে, কিন্তু আমি আগেরবার যেটা দিয়েছিলাম এরকম কিছু দিলাম, এর ভিতরে কি ওরকম কোনো লেখা পাইছে? মানে এটা কি ইমেল? এজন্য সে কিন্তু ধরে দিছে। তাহলে এটা এক প্রকার আমাদের একটা ভ্যালিডেশন, যে কেউ যদি ইমেলের জায়গায় ইমেলটা না দেয় কারেক্ট ইমেল, তাহলে সামনে এটা আর যাবে না। এখন দেখেন আমাদের আচ্ছা অ্যাট্রিবিউটের ভিতরে আপনারা দেখবেন এই যে আমরা ভ্যালু নিয়ে কথা বললাম। আচ্ছা রিড অনলির কাজ কি? রিড অনলি বলতে আমরা মানে মিনিংটা করলেই বুঝতে পারতেছি, তাই না? রিড অনলি শুধু পড়তে পারবে, তার মানে সেই ফিল্ডটা আপনি এডিট করতে পারবেন না। মানে আমি যখন কোনোটার ভ্যালু দিয়ে দেবো, যে সাপোজ ডিফল্ট ভ্যালু একটা দিয়ে দিলাম যে admin@gmail, সাপোজ একটা দিলাম আর কি, থাকলেই হচ্ছে। এটাতে আমি লিখতে পারবো না। দেখেন আমার কার্সর কিন্তু যাচ্ছে না ওর ভিতরে, দেখছেন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু লিখতে পারতেছি না। এখানে যেরকম কার্সরটা লাফাচ্ছে এখানে কিন্তু সেরকম হচ্ছে না। তাহলে রিড অনলির কাজ কি? যে আমরা শুধু দেখতে পারবো। এখন আমাদের অনেক জায়গায় হয় না যে একটা অ্যাকাউন্ট করে ফেললে ইউজার নেমটা চেঞ্জ করা যায় না বা ইমেলটা চেঞ্জ করা যায় না, কিন্তু ওই এডিট প্রোফাইলে গেলে সেটাও দেখা যায়, তাই না? তো তখন আমরা এরকম করে রাখতে পারবো যে এটা রিড অনলি, তুমি শুধু দেখতে পারবা কিন্তু লিখতে পারবা না। আচ্ছা ডিজেবল্ডের কাজ কি? একই রকম প্রায়। দেখেন ওইটা একটু কীরকম হয়ে গেছে, ফ্যাকাশে মতো হয়ে গেছে, এখানে লেখাও যাবে না, কিছুও করা যাবে না, শুধু দেখা যাবে, ঠিক আছে। তার মানে আমরা যদি চাই যে এরকম একটা ফিল্ড বানাবো যেখানে যে ফিল্ডটা এডিটেবল না, সে শুধু একমাত্র দেখতে পারবে এখানে, সেটা আমরা ডিজেবল বলে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা সাইজ দরকার নেই। ম্যাক্স লেন্থ মানে সর্বোচ্চ কতগুলো লিখতে পারবে, ঠিক আছে, এটা আমরা বলে দিতে পারি যে ম্যাক্স লেন্থ, মিন লেন্থও আছে, ঠিক আছে, যে মিনিমাম এতগুলো দিতে হবে, ম্যাক্সিমাম এতগুলো, সর্বোচ্চ এখানে 4টে হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। দেখেন ইনপুট টাইপ যদি আমরা ডেট দেই, সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম এত, তার মানে এই যে ডেটটা আমরা লিখতে পারবো সেটা হলো এই ম্যাক্সিমাম যদি বলি তাহলে এই ডেটের আগে লিখতে হবে, মানে ওই ডেটটা ওভার করে যাইতে পারবে না। আবার মিনিমাম বললে দেখা গেল যে মিনিমাম, সাপোজ আজকে আমি যদি একটা কোনো পোস্টের কথা বলি, তাহলে একটা কোনো পোস্ট কিভাবে ক্রিয়েট হতে পারে, আজকে কত তারিখ? 17 তারিখ। তাই এখন যদি আমি কোনো পোস্ট করি, সেই পোস্টটা কি 17 তারিখের আগে হওয়া পসিবল? আজকের থেকে সামনের দিনে যদি আমি কোনো পোস্ট করি, সেটা 17 তারিখে 17 এপ্রিল 2021, তার আগে তো আর হওয়া পসিবল না। তাহলে আমি মিনিমামের ভিতরে এটা বলে দিতে পারি যে তোমাকে মিনিমাম এটা দিতে হবে, তুমি এর ব্যাকে যেতে পারবে না। মানে আমি চাইলে 13 তারিখ, 12 তারিখ, 10 তারিখ এগুলো দিতে পারবো না, ঠিক আছে, ওই বছর ওই মাসের জন্য। আচ্ছা মাল্টিপলটা কখন ব্যবহার হয়? মাল্টিপলটা ফাইলের জন্য ব্যবহার হয়। আচ্ছা এখানে দেখেন, আপনারা একটু এগুলো সবগুলো ট্রাই করে দেখবেন। সবগুলো ইনপুট টাইপ যদি আমরা ফাইল বলে দিই, আমরা যখন ফাইল আপলোড করার জন্য এরকম চুজ ফাইল আসে না,
এটা আমরা কখন এইভাবে বানাতে পারবো এই জিনিসটা দেখেন, এখন ক্লিক করলে এখানে ফাইল চুজ করতে বলবে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে বানাতে পারবো, যদি আমি ইনপুটটাই ফাইল দিই। আর মাল্টিপল মানে কি, মাল্টিপল মানে হলো আমি শুধু একটা ফাইল না অনেকগুলোকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন যদি আমি এক স্টেপ বাইরে যাই, তাহলে সাপোজ এরকম আমি দেখেন দুটো তিনটে একসঙ্গে দিতে পারবো। এ দেখেন 3 ফাইলস আসছে, কিন্তু আমি যদি এটা মাল্টিপল না থাকতো তাহলে কিন্তু আমি একটার বেশি দিতে পারতাম না, সবার শেষে যেটা দেবে সেটা নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, প্যাটার্নটা আপাতত দরকার নাই, এগুলো রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হচ্ছে, যেটা আমি বলতেছিলাম যে দেখেন এটা কি জিনিস আমি বলে দিচ্ছি। প্যাটার্নটা হলো এরকম যে আমরা এমন একটা এক্সপ্রেশন সেট করব যে ভ্যালুটাও অবশ্যই এরকম কন্ডিশনের সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে। যেমন কি হবে, বড় হাতের এ থেকে জেড হতে পারে, ছোট হাতের এ থেকে জেড হতে পারে, এবং তারপর 3টে ক্যারেক্টার থাকবে মিনিমাম, ঠিক আছে। এগুলো এখন বুঝতে হবে না, এগুলো রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে করা হচ্ছে। এই যে প্যাটার্নটা লেখা হয়েছে এটা রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্ন, এটা জানার দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস, প্লেস হোল্ডার। আচ্ছা দেখেন, এই যে প্যাটার্ন একটু আগে যেটা বলতেছিলাম, এই প্যাটার্নটা কি মিনিং করতেছে, বলতেছে ফোন নাম্বার। তা ফোন নাম্বার, বাইরের ফোন নাম্বারগুলো এরকম হয় অনেক সময়, দেখেন 1 2 3 3টা দিয়ে, তারপর হাইপেন, তারপর আবার 2টা, তারপর আবার একটা হাইপেনের পরে আবার 3টা ডিজিট। তা বলতেছে 0 to 9, ডিজিট তো 0 to 9-এর ভিতরেই হবে, তাই না, এবং 3টা হবে, তারপর একটা হাইপেন থাকতে হবে, তারপর 0 to 9 মানে আবার ডিজিট 2টা থাকতে পারবে, তারপর হাইপেন থাকবে, 0 to 9-এর ভিতরে 3টা থাকবে। তার মানে এখানে সে আর ওই ডিজিট ছাড়া বা এই প্যাটার্নে ছাড়া লিখলে সেটাকে ভুল বলবে। এখন প্লেস হোল্ডার কী জিনিস আমরা একটু সেটা দেখি। প্যাটার্ন থাক, প্লেস হোল্ডার বলতে এইটা যেখানে আসলে সাপোজ কী জিনিস লেখা হবে, কেমন করে লিখতে হবে তার একটা হিন্ট দেয়া, হিন্ট। মনে করেন এখানে এই ফিল্ডটা নাই, লেভেলটা নাই, এখন আমি কি বুঝবো যে এটা আসলে কিসের ফিল্ড? যদি আমার এটা না থাকতো আমি এখানে বলে দিতে পারি, হয়তো এরকম বলে দিতে পারি, অথবা বলতে পারি যে এন্টার ইয়োর ফোন নাম্বার। তাহলে যদি কেউ এটা দেখে তখন সে বুঝতে পারবে যে না, আসলে এটা মোবাইল নাম্বার দিতে বলতেছে। তো ভ্যালু দিলে কি হচ্ছিল, যদি আমরা ভ্যালু দিয়ে দিই তাহলে যেহেতু ভ্যালুটা ডিরেক্ট একটা এই ফিল্ডের ভ্যালু, সুতরাং আমাদের ওই ভ্যালুটাকে মুছে তারপর লিখতে হয়, কিন্তু প্লেস হোল্ডার দিলে আমরা মুছে লিখতে হয় না, সরাসরি আমরা লিখতে পারি, ঠিক আছে। তো প্লেস হোল্ডার মিনস হিন্ট দেয়া। আচ্ছা, রিকোয়ার্ড তো আমরা দেখছি, স্টেপ আপাতত দরকার নাই এসবগুলো। অটো ফোকাসের কাজ কি, আমরা একটু এটা রান করি। অটো ফোকাসের কাজ হলো, দেখেন আমি কিন্তু এই ফিল্ডে ক্লিক করি নাই, কিন্তু এটা রান হওয়ার সাথে সাথে কার্সর কিন্তু এখানে লাফালাফি করতেছে। দেখেন এই যে আমরা পেজটা রিলোড দিলাম, কার্সর এখানে লাফালাফি করতেছে। এটা যদি আমরা চাই, সাপোজ এটা লগ ইন ফর্ম, সেই পেজে তো আর কোনো কিছুই থাকে না, থাকে, তাহলে আমার প্রথম ফিল্ডটা কোথায় ক্লিক করতে হয়, সাপোজ ইউজার নেম বা ইমেইলে, তাহলে আমরা সেই ফিল্ডটাকে অটো ফোকাস বলে দিতে পারি। দিলে কি হবে, সেখানে যেয়ে কার্সরটা লাফালাফি করবে। দেখেন এখানে অটো ফোকাস বলে দিয়েছে, এটা আগে ডিফল্ট থেকে এরকম। আচ্ছা, হাইড ওয়াইট এগুলো আপাতত দরকার নাই। আর এই যে হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, আমি একটু এটা বলে করে দেব। সেটা হলো, এখানে আগে একটা জিনিস ছিল, একটা ফর্ম নিতে গেলে আমাদের অবশ্যই একটা বাটন থাকবে, এমন একটা বাটন যে বাটনের টাইপ থাকবে সাবমিট। মানে আমি কোনো ফর্মের ডাটা যদি সার্ভারের কাছে পাঠাতে চাই তখন আমার কাছে এরকম একটা বাটন বানাতে হবে যার টাইপ থাকবে সাবমিট, ঠিক আছে। তাহলেই এই ফর্মটা সাবমিট হবে।
এবং এই ফর্মের ভিতরে দুইটা জিনিস, মেইনলি দুইটা জিনিস বলে দিতে হয়, আরও অনেক কিছু দেয়া যায় মানে দরকার অনুযায়ী দিতে হয়, কিন্তু আমাদের দুইটা জিনিস থাকে, সেটা হলো অ্যাকশন, আরেকটা হলো মেথড। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হলো যে এই ফর্মটা সাবমিট হলে কোথায় যাবে, এই ফর্মটা সাবমিট হলে কোথায় যাবে, ঠিক আছে, এটা হলো আমার অ্যাকশন। এখন আমি চাচ্ছি এই ফর্মটা সাবমিট হলে গুগলে যাবে। ও এখানে তো কিছু দিতে হবে। এখন ব্যাপারটা হলো এই কারণে যে আমাদের কিছু দেখাচ্ছে না কেন। আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে আমাদের গুগল কেন আসতেছে না, আগের দিন তো লিঙ্ক করলাম চলে গেল। এটা আসলে লিঙ্ক করলাম চলে গেল সেটা না, এটা হলো যে আমি এই যে ডাটাটা, এই যে ইসের ডাটাটা, এটা হচ্ছে google.com, এখানে চলে গেছে, এখানে চলে গেছে ব্যাকএন্ডে। এই যে ইউজার নেম মানে ইমেল এবং এই পাসওয়ার্ড, এই ডাটাটা google.com-এর কাছে চলে গেছে, যেটা দেখা যায়নি। তার মানে আপনি যে পেজে এই ডাটাটা হ্যান্ডেল করতে চান সেই পেজের আপনি এখানে পাঠিয়ে দিতে পারবেন যে না তুমি এই বাটনে ক্লিক করলে আমি অমুক পেজে এই ডাটাটাকে প্রসেস করব, সেই পেজের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আপনি কি দুইটা থেকে কথা বলতেছেন? রিপিট হচ্ছে, আরেকবার বলেন, শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, একটা থামায় তারপর বলেন। না না না, ইমেল দিলে ইমেল হয়ে যাবে তা না, এটা হলো আমাদের পেজের অ্যাড্রেস দেব, আমাদের নিজেদের পেজের অ্যাড্রেস আমরা ব্যবহার করব। সাপোজ আমি আসি মনে করেন index.html, আমি সাপোজ এই পেজটা করতে চাচ্ছি যে contact.php, ঠিক আছে। আমরা যখন কাজ করি তখন কি সাপোজ এইগুলো হ্যান্ডেল করতে গেলে ডাটা পিএইচপি দিয়ে হয়তো কাজ করব, বা জাভা দিয়ে বা ASP.NET দিয়ে কাজ করব, তো আমার সেই লোকেশনটা এখানে দিতে হবে যে কোন লোকেশনে গেলে আমি এই ডাটাগুলোকে হ্যান্ডেল করব। বুঝতে পারছেন? এখানে মেইল দিলে মেইলে যে মেইল হয়ে যাবে তা না, এই পেজে আবার এটার জন্য কোড লিখতে হবে, বলতে হবে যে এই পেজে যদি এই ডাটাগুলো আসে তাহলে তুমি এটা করো, এই নাম ধরে বলতে হবে যে এই পেজে কি আমি এই ইমেলটা পাচ্ছি কিনা বা পাসওয়ার্ডটা পাচ্ছি কিনা, যদি পাই তাহলে এটা করো, এরকম বলতে হবে কোড লিখে, ঠিক আছে। এখন দেখেন মেথডটা কি। মেথডটা আপাতত দুইটা জিনিস শিখে রাখেন, অনেক রকম আছে সামনে, সেগুলো ডেভেলপমেন্ট পারপাসে দেখবেন, ডিজাইনের জন্য দরকার নেই। ব্যাপারটা হলো আমাদের সিম্পলি দুইটা মেথড আছে, একটা হলো গেট মেথড আর একটা হলো পোস্ট মেথড। তো দুইটার ভিতর ডিফারেন্স কি? দুইটার ডিফারেন্সটা হলো এরকম যে আমি যদি গেট মেথড ইউজ করি তাহলে এই ডাটাগুলো, আচ্ছা দেখেন আমি এখানে কিছুই দিলাম না, আমি এখানে মেথড দিলাম গেট, এটা দিয়ে যদি আমি রান করি তাহলে এখানে হচ্ছে সাবমিট দিলে, আচ্ছা আমি এটা ইসের ভিতরে করতেছি, তো আপনারা যখন ইসে প্র্যাকটিস করে দেখবেন, নিজেরা কোড লিখে দেখবেন, তখন যে এখানে সাবমিট দিবেন সেই দেখবেন আপনার অ্যাড্রেস বারে এরকম করে দেখা যাচ্ছে, এরকম করে লেখা আসতেছে একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে সাপোজ ইমেল সমান ওইটার ভিতরে এই যে ভ্যালুর ভিতরে যা আছে সেটা, তারপরে আবার এরকম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু এই পাসওয়ার্ডের ভ্যালুর ভিতরে যা, মানে এই ফিল্ডে যা লেখা দেখবেন এখানে তাই লেখা আছে, এরকম করে চলে আসবে দেখবেন গেট দিলে। তার মানে কি, আমাদের যদি কোনো এমন ডাটা থাকে যে ডাটাটা আমাদের হাইড করা দরকার বা গোপনীয় কনফিডেন্সিয়াল ডাটা, সেই ডাটাটা কখনোই আমরা গেট মেথড ইউজ করব না,
কারণ গেট মেথড ইউজ করলে সেটা আমাদের ইউআরএল এ শো করবে। ক্লিয়ার? জি স্যার। দেখেন এখানে কিন্তু একটা গেট মেথডের ডাটা আছে, সেটা হলো এই try.asp। আর ফাইলের নাম কোনটা? দেখেন এই ফাইলের নামটা কিন্তু এক্সক্লেমেশন সাইনের পরে বসছে। দেখেন আমি যেভাবে লিখছি এরা কিন্তু সেইভাবে লিখছে না। তো এরকম করে আপনার চলে আসবে যদি আপনি গেট মেথড ইউজ করেন। গেট মেথড কখন করা যায়? যখন আমি কোনো সার্চের কাজ করতেছি। যেমন আমি যদি গুগলে সার্চ করি, হাউ টু লার্ন কোড, দেখেন এটা কিন্তু সার্চ ডট পিএইচপি স্ল্যাশ এই যে কিউ ইকুয়াল টু এই লেখাটা দেখেন ইনকোড হয়ে গেছে, যেটা আমি লিখছি, তাই না? তারপরে সাথে দেখেন আরও কিছু আইছে, তার মানে এটার কি, এটা অবশ্যই মেথডটা গেট দেয়া আছে। আমরা যদি এটার একটু ইন্সপেক্ট করে দেখি, দেখেন ফর্মের অ্যাকশন সার্চ, দেখেন মেথড গেট, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর দেখেন এই ফিল্ডের নেম কি, কিউ না? এই যে নেম দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যেখানে আমরা টাইপ করি যে হচ্ছে সার্চ বারে আমরা টাইপ করি, এই ফিল্ডটার নেম হলো কিউ। আমরা এই যে দেখতেছি না নেম, নেম দিলাম। এখানে আমি ইমেলটা কেন লিখছি দেখেন তো, এই নেম যেটা থাকে তার আন্ডারে ভ্যালুটা যায়, তাই নেমটা ইমেল বলে আমি এখানে ইমেল লিখছি, দিয়ে এই যে ভ্যালুর ভিতরে যা থাকবে সেটা এখানে বসবে। তো দেখেন আমি যখন সার্চ করলাম অ্যাড্রেস বারে কি আসছে, সার্চ ইকুয়াল টু কিউ সমান আসছে না? তার মানে অবশ্যই এই ফিল্ডটার নেম কিউ। এই দেখেন নেম কিউ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা দিতে পারে। এখন যা দেখ সেটা ওখানে আসবে, এটাই হলো কথা। আবার কি এখানে নেম কিউ দিছে বলে তো কিউ গেছে, সেটা একটা ব্যাপার। আবার ব্যাপার হলো এখানে কিন্তু মেথডটা গেট করা, যে জন্য এখানে দেখা যাচ্ছে, কিন্তু মেথডটা যদি পোস্ট হইতো তখন অ্যাড্রেস বারে এখানে কিছুই থাকতো না, এরকম হয়ে যেত, এরকম থাকতো, তখন কিছুই থাকতো না, দেখা যাইতো না কিছুই। ঠিক আছে, কারণ অ্যাকশনে দেখেন কোথায় পাঠানো হচ্ছে, স্ল্যাশ সার্চ, তার মানে google.com, তার সাথে স্ল্যাশ সার্চ, এই জিনিস এই অ্যাড্রেসে পাঠানো হচ্ছে, তাই না? এই দেখেন অ্যাকশন স্ল্যাশ সার্চে যাবে, তার মানে আমি যদি শুধু google.com-এ যাই কিছু সার্চ দেই, তখন কোথায় যাবে? সার্চে যাবে। তো সার্চে আসছে, মেথড গেট আকারে। ঠিক আছে, তাহলে গেটটা বুঝতে পারছেন? এখন গেটেরও একটা নির্দিষ্ট আছে, সম্ভবত 1000 ক্যারেক্টার, আমি ভুলে গেছি, সম্ভবত 1000 ক্যারেক্টার, তার বেশি ক্যারেক্টার পাঠানো যায় না, মানে একটু সাইজটা কম, বেশি সংখ্যক ডাটা পাঠানো যায় না। কিন্তু আমি যদি পোস্ট ইউজ করি তখন আমি অনেক ডাটা পাঠাতে পারবো, এরপরে ডেটাগুলো এরকম অ্যাড্রেস বারে শো করবে না। সুতরাং আমি কনফিডেন্সিয়াল ডেটা বা কোনো হিউজ ডেটা যাবে অনেক বড় একটা পোস্ট, এরকম কোনো ডেটা আমরা পোস্ট আকারে সেন্ড করব। এ কি এখন জয়েন করলেন নাকি? তো একবার ওপেন করলে তো থাকে, ওই আবার চায় না তো, আবার চাচ্ছে কেন? আচ্ছা, তাহলে আমরা কি আজকে এই পর্যন্ত রাখতে পারি নাকি? আপনাদের কাজ যেটা হবে, যে ইনপুট টাইপস, কত প্রকারের টাইপ হয় দেখছেন, সবগুলো ইউজ করে করে দেখবেন এবং এখান থেকে এক্সাম্পল দেখবেন সবগুলার। দেখেন আমরা অনেকগুলো কিন্তু করে ফেলছি। ইনপুট টাইপ বাটন দিলে একটা বাটন তৈরি হবে, চেকবক্স আমরা দেখছি,
আমরা কালার দেখি নাই, কালার দেখলে কালার দিলে আমাদের এরকম একটা কালার পিকার তৈরি হবে, একটু দেখি। ইনপুট টাইপ কালার, দেখেন এটা দিলে আমরা কালার পিক করতে পারবো এখান দিয়ে। ঠিক আছে, ক্লিক করলে এই যে 8 GB ভ্যালুতে কালারটা দেখাচ্ছে, আমরা এখান দিয়ে কালারটা করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে ইনপুট টাইপ কালার দিলে কি হবে, কালার পিকার তৈরি হবে। ইনপুট টাইপ ডেট দিলে কি হবে, ডেট দিলে দেখেন ডেট পিকার তৈরি হবে, ক্যালেন্ডার আসবে, এখানে ক্লিক করলে ডেট পিকার তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম করে সবগুলো ইউজ করে করে দেখবেন যতগুলো আছে। আচ্ছা, ফাইল তো দেখলাম, ডেট তো বলে দিলাম, ইমেল তো দেখছি। হিডেন, হিডেন মানে কি, হিডেন দিলে সেই ফিল্ডটা আর শো করবে না। মনে করেন আমি ব্যাকএন্ড থেকে একটা ডাটা অটো জেনারেট করে পাঠাতে চাচ্ছি, যেটা আমার ইউজারের দেখানোর দরকার নেই, সেটা আমি যদি হিডেন বলে দিই তাহলে এটা দেখাবে না, আর সামনে দেখাবে না। ঠিক আছে, কিন্তু কোনো একটা ডাটা পাঠাতে, মনে করেন যে লগ ইন করে আছে, আমি তার ইমেলটাও অটো পাঠাবো, প্রোগ্রাম করেই পাঠাবো, তাকে আর ইনপুট দিতে হবে না, কারণ যে লগ ইন করছে তার ইমেল কি সেটা তো আমার সিস্টেম জানে, তাহলে তার হাতে লিখতে হবে না, আমি অটো পাঠাবো। সেক্ষেত্রে আমি এটা হিডেন করে এখানে ভ্যালুতে তার ইমেলটা দিতে পারি। দিলে কি হবে, এই ডাটাটাও যাবে, আর সঙ্গে এখানে নেম দিয়ে দিতে হবে। দিলে এই নাম অনুযায়ী ধরলে আমি এই ভ্যালুটা পাবো, কিন্তু এটা দেখতে পারবে না সে। ঠিক আছে, দেখেন ইমেজ দিলে আপনি ওই যে ফাইলের কাজ করবে, কিন্তু এখানে শুধুমাত্র ইমেজ সিলেক্ট করতে পারবেন, আর ফাইল দিলে আপনি পিডিএফ এটা সেটা যা বলেন সব কিছু পারবেন। মান্থ দিলে কি কাজ করবে, ডেটের মতোই কাজ করবে। নাম্বার দিলে কি করবে, শুধুমাত্র নাম্বার ডিজিট দিতে পারবেন, 1 2 3 4 ছাড়া কোনো কিছু ইনপুট দিতে পারবেন না। পাসওয়ার্ড তো দেখলাম, রেডিও দেখছি। রেঞ্জ দিলে কি করবে, একটা স্লাইডার তৈরি করবে, ইনপুট টাইপ রেঞ্জ। বুঝতে পারছেন না? আমরা ই কমার্স সাইটে যেমন দেখি না, যে 10,000 থেকে 5,000 টাকা জিনিস কিনতে চাচ্ছি, একটা রেঞ্জ তৈরি হবে। ঠিক আছে, রিসেটের কাজ কি, রিসেটের কাজ হলো একটা বাটন তৈরি করা। রিসেটের কাজ হলো একটা বাটন তৈরি করা, এই ভ্যালুর ভিতরে তাহলে এখানে বলে দিতে হবে, নাম বলে দিতে হবে যে নামে দেখাবে। ঠিক আছে, দেখেন এই বাটনটাও কিন্তু ভ্যালুতে যেটা বলে দিয়েছি সেটাই যে লেখা বাইরে শো করতেছে, এখানেও বলে দিতে হবে। তো এখানে বলে দিলাম রিসেট, তাহলে রিসেট লেখাটা আসবে। এটার কাজ কি, সাপোজ এখানে কিছু লেখা আছে, ডিজেবলটা উঠাই দিই, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, রিসেট বাটনে ক্লিক করলে একবারে সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ও এখানে যদি ভ্যালু উঠাই দিই তাহলে থাকবে না, ভ্যালু আছে বলে দেখাচ্ছে। ঠিক আছে, মনে করেন এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, রিসেট বাটনে ক্লিক করলাম, সব পরিষ্কার। ঠিক আছে, সার্চ, এটার কোনো তেমন কাজ নেই, এটাও টেক্সট ফিল্ড আকারে। ঠিক আছে, টেক্সট দিলে যা হয় তাই। ইনপুট টাইপ সাবমিট, আমরা তো বলছি যে শেষে একটা সাবমিট টাইপের একটা বাটন থাকতে হবে, নাহলে কাজ করবে না। টেলিফোন নাম্বার, টেক্সট, টাইম, এটা টাইম ইনপুট দেওয়ার জন্য। ঠিক আছে, টাইম দিয়ে দেখেন, টিআইএমই ভ্যালুটা তুলাই দিই, নাহলে আবার অন্যরকম আসবে না। এখানে হচ্ছে টাইমটা ইনপুট দেওয়া যাবে। ঠিক আছে, কত ঘন্টা কত মিনিট কি এমপিএম সেটা দেওয়া যাবে। ঠিক আছে, ইউআরএল, এটা আপনি চাইলে যে ইউআরএল ইনপুট দিতে পারেন, কোনো লিঙ্ক। তাহলে এগুলো সব একটু চেক করে দেখবেন। অ্যাট্রিবিউট নিয়ে তো কথা বললাম। ঠিক আছে, এগুলো একটু চেক করে দেখবেন, তাহলে আপনাদের কাজ কি, দুটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আপনারা এগুলো তৈরি করে দেখাবেন। শোনেন, গত ক্লাসে আপনারা কিন্তু অনেকে কাজ করে দেখান নাই বা বলেন নাই। ঠিক আছে, এটা সবাই করবেন, সবাই প্রত্যেকটা ইউজ করবেন।
আচ্ছা ঠিক আছে, ইমেল তো দিয়ে দিয়েছিলাম গত ক্লাসে, সবার কাছে আছে? আমি দেখতে পারি নাই, আমি একটা খুলনা ভার্সিটির একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি একটু, আর আমার নিজের তো একটা সফটওয়্যার আছে, সেটা নিয়ে একটু সমস্যা। খুলনা ভার্সিটির একটা প্রজেক্টে কাজ করতেছে, সেটা নিয়ে একটু ব্যস্ত। আচ্ছা, তো ব্যাপার হলো, হ্যাঁ পাঠাই দিয়ে না, আমি চেক করে দিব, সমস্যা নেই। সবাই কাজ করবেন, এটা হলো ব্যাপার। দুটো ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি, একটা ওয়েবসাইট তৈরি হতে গেলে টেবিল এবং আপনার হলো এই যে জিনিসটা দেখতেছেন আপনি, এটাও কিন্তু একটা টেবিল, তাই না? হ্যাঁ গ্রুপে দিয়ে দিয়েছিলাম গতদিন তো। গ্রুপে মানে ফেসবুকে দিয়ে দিই নাই, এইখানে গতদিন চ্যাটে দিয়ে দিয়েছিলাম। আপনাদের কারো কাছে লেখা আছে? আমার কাছে আছে। এখানে একটু চ্যাটে দিয়ে দেন তো। সবাই এটা নিয়ে নেন।